দাস বলছি। পাপের একটা স্বভাব আছে, সে অনেক দিন চুপ করে থাকতে পারে, অনেক দিন ক্ষমতার ছায়ায় লুকিয়ে থাকতে পারে, অনেক দিন দম্ভ দাপট, প্রশাসনিক প্রভাব আর রাজনৈতিক সন্ত্রাসের আড়ালে নিজেকে অমর ভেবে নিশ্চিন্তে বসে থাকতে পারে, যা খুশি তাই করতে পারে, ভাবে কেউ আমার কিচ্ছুটি করতে পারবে না। কিন্তু শেষ পর্যন্ত পাপ ফিরে আসে, আর যখন ফিরে আসে তখন সে কিন্তু কাউকে ছাড়ে না, না অনুগামীকে, না পরিবারকে, না উত্তরাধিকারীকে, না রাজবংশের দাবিদারকে। আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ছবিটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, সেটা শুধু একজন নেতার আইনি সমস্যার ছবি নয়, এটা একটা রাজনৈতিক অবক্ষয়ের ছবি। এটা সেই অহংকারের ছবি যে অহংকার ভেবেছিল দল মানেই পরিবার, সরকার মানেই পরিবারের নিয়ন্ত্রণ, আর আইন মানেই দরকার মতো যা খুশি নিজের প্রয়োজনে নিজের মতো করে ব্যবহার করার যন্ত্র। আর সেই কারণেই আজ প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সত্যি চক্রব্যূহে আটকে গেছেন? প্রথমে ঘটনাগুলো একবার সাজিয়ে নেওয়া যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্ট সেই এফআইআর খারিজ করেনি, বলেছে তদন্ত চলবে। যদিও 31শে জুলাই পর্যন্ত পুলিশকে কড়া পদক্ষেপ না নেয়ার সুরক্ষা দিয়েছে, এই বলে যে আদালতের অনুমতি না নিয়ে অভিষেককে গ্রেপ্তার করা যাবে না। আর অভিষেককে নির্দেশ দিয়েছে তদন্তে সহযোগিতা করার, নোটিশ অনুযায়ী পুলিশ স্টেশনে হাজিরা থাকার এবং অনুমতি ছাড়া বিদেশ যাত্রা তিনি করতে পারবেন না। অর্থাৎ আদালত তাকে নির্দোষ তো ঘোষণা করেইনি, আবার কঠোর পদক্ষেপ নিশ্চিতভাবেই নিয়েছে। আগের জমানা অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ারে পিসি মমতা থাকলে এই আদেশের বিরুদ্ধে কালকেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করতেন অভিষেক, এবং সেখানে হেরে যাওয়ার পর সুপ্রিম কোর্ট সেখানেও চলে যেতেন। অভিষেক মনু সিংভি, কপিল সিব্বালম শরণম হয়ে যেতে পারতেন এতক্ষণে। রাজ্যবাসীর করের টাকায় সুপ্রিম কোর্টে মৎসব শুরু হয়ে যেত। সেটা আর এই মুহূর্তে হচ্ছে না, কারণ পিসি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে ছিটকে গেছেন। এখন ঘর থেকে উকিলের টাকা ঘরে গেলে ঘর থেকে গুনতে হবে। আদালতের রায়ের এটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ জায়গা, কারণ রাজনীতিতে বার্তা সবসময় রায়ের ভাষায় আসে না, অনেক সময় বার্তা আসে শর্তের ভাষায়, আদালতের সতর্কতার ভাষায়, আর অভিযুক্ত নেতার প্রতিরক্ষামূলক অবস্থানের ভাষায়। আগেই বলেছি, হাইকোর্টের এই মামলা দুর্নীতি, কালো টাকা, রাজপ্রাসাদ, অগাধ সম্পত্তি, কয়লা, বালি, গরু, তোলাবাজি ইত্যাদি নিয়ে নয়। এটা ছিল অভিষেকের হুমকি নিয়ে, হিংসা নিয়ে, ঘৃণা নিয়ে। একবার নয়, একাধিকবার, একাধিক প্রসঙ্গে তিনি এই ঘৃণা উগরে দিয়েছেন। একটা প্রসঙ্গ একটু শুনুন, বুঝতে পারবেন। ওই দুটো এমনি তো জোকারের মতো মুখ, তারপর আবার বড় বড় কথা। আমাকে বলছে যে এলে দেখে নেবো, যদি না শুধরাও এই করব তাই করব। আরে তোর বাপকে গিয়ে বল, বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করায়। হিম্মত আছে, হিম্মত আছে। এই মেদিনীপুরের মাটিতে, তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। চারানা নকুলদানা, তার আবার ক্যাশ মেমো। শুনলেন? এরকম ভাষা কোনো স্বৈরাচারী রাজত্বের ভয়ঙ্কর ডিক্টেটর পর্যন্ত ব্যবহার করেন না, অভিষেক করেছেন। কাল হাইকোর্টে অভিষেকের পক্ষে সওয়াল করতে গিয়ে তার উকিল কল্যাণ ব্যানার্জি বলেন, স্যার এসব কথার কথা। পুলিশের উকিল বা সরকার পক্ষের উকিল কিছু বলার আগেই বিচারক পাল্টা বললেন, 4 মের ভোটের ফল অন্যরকম হলে তো এতদিনে অভিষেক তার হুমকি সত্যি করে দিতেন না, তাই না? 21-এর ভোটের পরের ছবি তো মনে আছে রাজ্যবাসীর। এবার আসি সম্পত্তি নিয়ে অভিষেকের বিপত্তি প্রসঙ্গে। এতক্ষণ শুনলেন তার কথা
হুমকি, সেইটা নিয়ে। এবার তার সম্পত্তি নিয়ে বিপত্তি। হাঘরের ঘরে যখন অঢেল ভাত যদি এসে যায়, সে তখন গোগ্রাসে খেতে থাকে। ফলটা কি হয়? শরীর খারাপ। সেটা মৃত্যুর কারণও হয় অনেক ক্ষেত্রেই। এই জন্যই না কথায় বলে, না খেয়ে মরে না লোক, লোকে বেশি মরে খেয়ে। মমতার ভাই ভাইপোরা মরতে চলেছে এই পথে। কালীঘাটের খালপাড়ের জবরদখল করা সম্পত্তির মালিক হয়ে এরা ভেবেছিল দেশের আইন আবার কি, সব আইনের উপরে আছে দিদির আইন। কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিষেক, তার বাবা মা এবং সংশ্লিষ্ট ঠিকানা বা সম্পত্তি ঘিরে একাধিক নোটিশ পাঠানো হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন সংখ্যা উঠে এসছে। কেউ বলেছেন 17, আবার কেউ বলেছেন 21টা সম্পত্তির কথা, এবং অনুমোদিত নকশা, প্ল্যান ও নথি চাওয়া হয়েছে তাদের কাছে। কিছু ক্ষেত্রে ভাঙার নোটিশের কথাও বলা হয়েছে। নোটিশ মানে অপরাধ প্রমাণ হয়ে যাওয়া নয়, এটা ঠিক, কিন্তু এটাও সত্যি যে অভিযোগ এখন কেবল বিরোধীদের অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা প্রশাসনিক নথির স্তরে উঠে এসেছে। আর সেখান থেকে যে ছবি বেরিয়ে আসছে তা দেখলে বলতেই হয়, আঙুল ফুলে কলা গাছ কথাটা বড় নিরামিষ। তার চেয়ে বড় কিছু তুলনা চাই ওই ব্যানার্জি পরিবার সম্পর্কে। সেটা হলো নেংটি ইঁদুর থেকে ইন্দ্রের হাতি ঐরাবত হয়ে গেছে। সেই ঐরাবত ঠেলায় পড়েছে এবার। এখন প্রশ্ন হলো, এই ঘটনাগুলোর রাজনৈতিক অর্থ কি? রাজনীতিতে ক্ষমতা দুই রকম রূপ থাকে। একটা হলো দৃশ্যমান ক্ষমতা, মঞ্চ, মাইক, পোস্টার, মিছিল, স্লোগান, ক্যামেরার সামনে আগুন ঝরানো ভাষণ। আরেকটা হলো অদৃশ্য ক্ষমতা, আমলা, পুলিশ, কর্পোরেশন, ফাইল, তদন্ত, আদালতের করিডোর, আর দলের ভেতরে নীরব আনুগত্য। যে নেতা দ্বিতীয় শক্তিটা, অর্থাৎ এত সব করেও তিনি দলের ভেতরের আনুগত্য ধরে রাখতে পারেন, তিনি আসল ক্ষমতাবান। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন দৃশ্যমান ক্ষমতা থাকে না, আর অদৃশ্য ক্ষমতাও অদৃশ্য হয়ে যায় পালা বদলের সঙ্গে সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্তমান অবস্থার দিকে তাকালে সেই দ্বিতীয় ছবিটাই সামনে আসছে। হাইকোর্টে গিয়ে এফআইআর খারিজ চাইতে হচ্ছে, কর্পোরেশন নথি চাইছে, নির্মাণ নিয়ে প্রশ্ন তুলছে, বলছে ভেঙে দেবো, নোটিশ দিচ্ছে ভেঙে দেবো, দিন বাড়ি, নইলে আমরা ভেঙে দেবো, খরচ নেব আপনার কাছ থেকে। আর তিনি একটি গাড়ল চন্দ্রের মতো বডিগার্ড বা বাউন্সারদের দিয়ে সেসব নোটিশ বাড়ির দেয়াল থেকে তুলে ফেলছেন। ভাবছেন হয়তো এভাবে পার পাওয়া যাবে। পুরনো ইডির চাপ, এনফোর্সমেন্ট ডাইরেক্টরের চাপ এখনো সরেনি বললে কম বলা হয়। সেটা এখন ফাঁসির ফাঁস হয়ে গলা ধরতে এগিয়ে আসছে। কয়লা পাচার মামলায় ইডির সমনের বিরুদ্ধে তার এবং সহধর্মিনী রুজিরার আবেদন সুপ্রিম কোর্ট 2024 সালে খারিজ করে দিয়েছে। এখন তুমুল বেগে ধেয়ে আসছে সেই সব মামলা। কালীঘাটের কাকু সুজয় ভদ্র বলেছিল, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। নতুন পরিস্থিতিতে খবর পাচ্ছি কাকু নিজে বাঁচতে সব সত্যির হাঁড়ি ফাটিয়ে দেবেন বলে ইডির সাথে যোগাযোগ করেছেন। তিনি জানেন সাহেব এখন নখদন্তহীন, তার ভয় নেই, এখন নিজেকে বাঁচানোই তার লক্ষ্য। অর্থাৎ আইনি ফ্রন্টে একের পর এক ঘেরাটোপ তৈরি হচ্ছে। এখানে একটা গভীর রাজনৈতিক শিক্ষা আছে। যে রাজনীতি পরিবারতন্ত্রের ওপর দাঁড়িয়ে থাকে, সেখানে উত্তরাধিকারী নেতা সাধারণত ধরে নেন ক্ষমতার ছাতা চিরস্থায়ী। তিনি ভাবেন দলীয় কর্মীরা ভয় পাবে, সাধারণ মানুষকে ভয় দেখানো হবে, প্রশাসন নরম থাকবে, আর বিরোধীরা যতই চিৎকার করুক শেষ পর্যন্ত কিছুই হবে না। পিসি ভাইপো মিলে নির্বাচনে জেতার যে ফর্মুলা তৈরি করেছিলেন, সেই ফর্মুলার জোরে পারিবারিক শাসন টিকে থাকবে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, একেবারে পরিবার অনন্তকাল ধরে। এটাই ছিল এদের বিশ্বাস। এই অভিষেক, তার পিসি মমতা, তাদের বিশ্বাস। মহামূর্খ না হলে এমন বিশ্বাস হয়? ওরে, মোগল সাম্রাজ্যেরও পতন হয়েছিল, আর তোদের ব্যানার্জি সাম্রাজ্য তো তার কাছে ছাড় পোকা। আত্মবিশ্বাস যখন অতিরিক্ত হয়
তখনই জন্ম নেয় দম্ভ। আর দম্ভই হচ্ছে পতনের প্রথম সিঁড়ি। সেই সিঁড়িতে পা রেখে ফেললে আস্তে আস্তে নামা যায় না, সেটা এক ঝটকায় ধপাস করে ফেলে দেয় খাদের মধ্যে। এখন আসি দলের ভেতরের বার্তায়। বিধানসভার সামনে দলীয় ধর্ণা কর্মসূচিতে তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে 34 জন উপস্থিত ছিলেন, 46 জন অনুপস্থিত। এই 46 জন কেন অনুপস্থিত, বিষয়টি তারা কারণ পর্যন্ত দেখায়নি। বিষয়টি নিছক সাংগঠনিক ঢিলে ঢালা নয়, এটা দল থেকে দূরত্ব তৈরি করা ছাড়া আর কিছু নয়। তার মানে বিদ্রোহ। রাজনীতিতে বিদ্রোহ সবসময় স্লোগান দিয়ে শুরু হয় না, অনেক সময় বিদ্রোহ শুরু হয় অনুপস্থিতি দিয়ে, ডাকে সাড়া না দেওয়া দিয়ে, মুখে আনুগত্য কিন্তু মাঠে গড়হাজির থেকে। ক্যামেরার সামনে দলে আছি কিন্তু সংকটের দিনে আর পাশে নেই। আর তৃণমূলের সাম্প্রতিক আরেকটি ঘটনায় এই ছবিটা আরো তীব্র। ফলতা কেন্দ্রের পুনর্নির্বাচনের ঠিক আগেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়িয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তিনি শুভেন্দুর প্যাকেজের শুনে তিনি নাকি ফলতা মানুষের উন্নতি হবে তাই তিনি সরে দাঁড়াচ্ছেন। দল এটিকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলেছে, কিন্তু রাজনীতির ছাত্ররা জানেন যখন প্রার্থী সরে দাঁড়ায় আর দল বলে ওটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তখন আসলে দল নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু এই সব কিছু মিলিয়ে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তৃণমূলের ভেতরে ভূমিকম্প নয়, সাধারণ ঝড় নয়, সাইক্লোন শুরু হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে যাচ্ছে সব। সবাই হয়তো এখন প্রকাশ্যে বিদ্রোহ করছে না, কিন্তু সবাই বসেও নেই। আর শাসক দল নয়, এখন এই তৃণমূলের সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে যখন অনুগামীরা হিসাব করতে শুরু করেছে এই দলের আর ভবিষ্যৎ নেই, চলে যাব অন্য কোথাও, চলো অন্য কোথাও, অন্য কোনোখানে। সেই অন্য কোনোখানে কেউ ভাবছে কংগ্রেস, কেউ ভাবছে সিপিএম, কেউ ভাবছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে 3টি খুঁটির ওপর। একটা খুঁটি, তিনি ছিলেন ক্ষমতার পরিবারের অভ্যন্তরীণ উত্তরসূরি। 2, তিনি ছিলেন দলের সাংগঠনিক ও নির্বাচনী আক্রমণাত্মক মুখ। পিসির মুখ তো পাতলা ছিল, কিন্তু এর মুখ শুধু পাতলা নয়, এর একেবারে যাকে বলে সেই ভয়ঙ্কর রকমের কি বলবো আমাশার রোগী হচ্ছেন এই আমাদের অভিষেক। তিনি 3 নম্বর, তিনি এমন এক রাজনৈতিক ভাষা ব্যবহার করেছেন যাতে বিরোধীদের জন্য কোনো জায়গা ছিল না। আর সেই ভাষা তৈরি না হলে শ্মশান তৈরি করে শত্রুকে পোড়াবার কথা বলেন 7ই মের খবর বেরিয়ে যাওয়ার পরে। সুতরাং অসুস্থ মস্তিষ্কের মানুষ ছাড়া কারো মুখে কখনো আসে না এই খবর। ইতিহাস বলে যিনি সব সময় আক্রমণ করেন তাকে একদিন প্রতিরক্ষায় নামতেই হয়। আজ অভিষেক সেই প্রতিরক্ষাতে নেমেছেন। আদালতে গিয়ে সুরক্ষা চাইতে হচ্ছে, প্রশাসনিক নোটিশের জবাব দিতে হচ্ছে। আর বিরোধীরা তাকে আর ভবিষ্যতের অবধারিত শাসক হিসেবে নয়, বরং সমস্যাগ্রস্ত এক নেতা, যে নেতা এখন গর্তের মধ্যে ঢুকতে পারলে বাঁচেন এমন এক নেতা হিসেবে দেখছে। অভিষেকের হুমকির জবাবে শুভেন্দু কি বলেছিলেন সেটাও একবার শুনুন, ছবিটা পরিষ্কার হবে। কি করে তাড়াতে হয় আপনার অপেক্ষা করুন। ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢুকাবো আর ওকে এই রাজ্য ছাড়া করব। বাটি নিয়ে বসতে হবে ওই কালীঘাটে মন্দিরের সামনে, ওকে বসাবো বাটি। আপনার ভোট দরকার, মুসলমান ভোট। আর লক্ষ্মী ভান্ডারে কাজ করছে না, আমরা 2000 টাকা দেবো এসে বলেছি। গ্রামে বলছে ও লক্ষ্মী ভান্ডার চলবে না, চোর মমতাকে আগে তাড়াবো। আরে কথা কি বলবো, ভোট নেওয়ার জন্য করছে তো, ভোট নেওয়ার জন্য মিথ্যা কথা বলছে। উনার মাথার ঠিক নেই, উনি মনে হয় জানেন না নরেন্দ্র মোদীজির জনকল্যাণের অধিকাংশ স্কিম নারীদের উদ্দেশ্য করেই করা। উজ্জ্বলা যোজনা কাদের জন্য? উনি কেন 75 লক্ষ অ্যাডিশনাল উজ্জ্বলা যোজনায় পশ্চিমবঙ্গে নাম নথিভুক্ত করতে দিচ্ছেন না? 10 কোটি মহিলা পেয়েছে, কাদের জন্য? প্রধানমন্ত্রী আবাস যোজনার
বাড়ি কার নামে হতে হয়? মহিলার নামে জায়গা হতে হবে, তারপরে বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া যায়। 14 কোটি ইজ্জত ঘর দিয়েছেন, মানে শৌচালয় এই রাজ্যে 72 লক্ষটা কাদের জন্য? লজ্জা নিবারণের কার জন্য? কাকে এসব কথা শেখাচ্ছেন? যে রাজ্যে হাঁসখালিতে ক্লাস 9-এর মেয়েকে রেপ করে মারে আপনার উপপ্রধানের বেটা, আপনার ভাদু আনারুল 7 জন মুসলমান মহিলা 4 জন মুসলমান বাচ্চাকে পুড়িয়ে মারে রামপুরহাটের বকটুইতে, কালিয়াগঞ্জে বর্মন পরিবারের ক্লাস 12-এর ছাত্রীকে ধর্ষণ করে খুন করে জিহাদি, তারপরে আপনার পুলিশ বলে হলিডলের শিশি পাওয়া গেছে পুকুরের পাশে, মাটিগাড়াতে একজন ট্রাইবাল বাচ্চা মেয়েকে নেপালি গোর্খাকে আপনার লোকরা রেপ করে মারে স্কুল থেকে আসার পথে। আপনি নারী সুরক্ষার কথা বলছেন, নারী বিদ্বেষের কথা বলছেন। আপনার ভোট দরকার, মুসলমান ভোট, আর লক্ষ্মী ভান্ডারে কাজ করছে না, আমরা 2000 টাকা দেবো এসে বলেছি। গ্রামে বলছে লক্ষ্মী ভান্ডার চলবে না, চোর মমতাকে আগে তাড়াবো। এখানে বিরোধী রাজনীতির লাভ কোথায়? লাভ এই যে তারা এখন একটা বয়ান দাঁড় করাতে পারছে যে মানুষ একসময় অন্যদের চেপে রাখতেন যিনি, আজ তিনি নিজেই চাপের মুখে। আর রাজনীতিতে পারসেপশন অর্থাৎ জনমনে তৈরি হওয়ার ধারণা অনেক সময় বাস্তব সাংগঠনিক শক্তির চেয়েও বেশি ক্ষতি করে। আমি কিছুদিন আগে বলেছি যে একটি প্রতিবেদনে বলেছি সিপিএম টিকে থাকবে, টিকটিক করে হলেও টিকে থাকবে, কংগ্রেস টিকে আছে, টিকটিক করে হলেও টিকে আছে, আরও থাকবে, কিন্তু তৃণমূল মুছে যাবে। কারণ মানুষ যখন মনে করতে শুরু করে যে এরা আর অজেয় নয়, তখন তার চারপাশের আনুগত্য হালকা হতে হতে একেবারে শেষ হয়ে যায়। এখন এই কারণেই আজকের সবচেয়ে বড় প্রশ্ন আদালতের নয়, কর্পোরেশনের নয়, সবচেয়ে বড় প্রশ্ন হলো অভিষেক ভুল সময়ে ভুল রাজনীতি করেছেন। তিনি ভেবেছিলেন বিরোধীদের অপমান করে, প্রশাসনিক ভয় দেখিয়ে আর ক্ষমতার অতিরিক্ত আত্মবিশ্বাসে চিরকাল সাম্রাজ্য রাখবেন। ইতিহাসের উত্তর খুব নির্মম, রাখা যায় না। কোনো সাম্রাজ্যই অটুট থাকে না যদি তার ভিত নৈতিকতার বদলে দম্ভ দিয়ে তৈরি হয়। আর কোনো নেতা শেষ পর্যন্ত নিরাপদ থাকেন না যদি তিনি মনে করেন যে আইন, প্রতিষ্ঠান, দল, কর্মী সবাই তার ব্যক্তিগত বন্দী। আস্থায় অভিষেকের সামনে বিপদ ছবিটা চক্রব্যূহ তৈরি হয়েছে। বহুদিনের সঞ্চিত অভিযোগ, আদালতের শর্ত, কর্পোরেশনের নোটিশ, কেন্দ্রীয় তদন্তের চাপ আর দলের ভেতরে দল ভেঙে চলে যাওয়া, সব মিলিয়ে এক জটিল বেষ্টনী। শেষে শুধু একটাই বলবো, পাপ বাপকেও ছাড়ে না। আর যখন ক্ষমতার অহংকার বাস্তবতার দেয়ালে ধাক্কা খায়, তখন প্রথমে শিরোনামে ধরা পড়ে, তারপর আদালতে, তারপর দলে, তারপর জনমনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই প্রক্রিয়া শুরু হয়েছে কিনা সে রায় ভবিষ্যৎ দেবে।